খাটে ঘুমাবেন? এছাড়া কোথায় ঘুমাবো? আপনি খাটে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আমি কি জানি? বনে, জঙ্গলে, সমুদ্রে, যেখানে মন চাই ঘুমাও। আমি এখন ক্লান্ত, ঘুমের দরকার আমার। আমার মতো এত কিউট গুলুমুলু একটি মেয়েকে তুমি এই সুগার ড্যাডির সাথে বিয়ে দিতে পারো না আম্মু? মেয়ের কথা শুনে আর চোখে তাকালেন মিসেস নাজনীন। মেয়ে তার বয়সের তুলনায় একটু বেশি পাকা। একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের লেকচারারকে সে সুগার ড্যাডি বলছে। প্রতিবাদ করে মিসেস নাজনীন, বলে, দীপকে তোমার কোন দিক থেকে সুগার ড্যাডি মনে হয় বলবে নীরা? ওর বয়স মাত্র 30। নীরা অবাক হয়ে বলে, 32? এটা তোমার কাছে মাত্র মনে হলো আম্মু? আমার বয়স আর তার বয়স দেখো। এই বয়স কোনো ফ্যাক্টটা? তোমার বাবার সাথে আমার বয়সের অনেক ফারাক, তাই না বলুন? নীরার বাবাকে উদ্দেশ্য করে। নীরার বাবা মিস্টার রবিন স্ত্রীকে কিছুটা ভয় পান, তাই তিনি বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, বিয়েতে বয়স কোনো ফ্যাক্ট না। এই জন্যই তো আমার আম্মু আর আমি হলাম লাভ বার্ডস। মেয়েকে চোখ টিপুনি দিয়ে নীরা জানে তার আব্বু তার আম্মুর কথা নড়চড় করবে না। জমের মতো ভয় পায় তিনি। নীরা মন খারাপ করে চলে গেল ঘরে। নীরার পুরো নাম মুঞ্জেরিন নীরা। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে উঠেছে। বয়স 18। ক্লাস 10-এ একবার ফেল করেছে, তাই তার এই অবস্থা। বাবা স্বর্ণের ব্যবসা করেন, মা গৃহিণী। নীরার বড় ভাই আছে, নাম নির্বাণ আহমেদ নীরব। এখন জার্মানিতে পড়াশোনা করছে ফুড নিউট্রিশন নিয়ে। আর মাত্র কয়েক মাস সময় আছে, তারপর দেশে চলে আসবে। ঘরে এসে নীরা তার মিনিকে কোলে নেয়। মিনিকে আদর করতে করতে কল দেয় তার প্রাণপ্রিয় বান্ধবী কেয়াকে। কেয়াও নীরার সাথে পড়াশোনা করে। সেও নীরার মতো ক্লাস 10-এ ডাব্বা প্রাপ্ত। পড়াশোনায় কেউই ভালো না। নীরাদের এলাকায় কয়েক বাসা পরেই কেয়াদের বাসা। কেয়ার পুরো নাম কুহেলিকা কেয়া। কেয়ার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, মা গৃহিণী। কেয়ার কোনো ভাই বোন নেই। নীরার কল দেখে সাথে সাথে রিসিভ করে কেয়া, বলে, হ্যাঁ দোস্ত বল। কান্না কান্না ভাব করে নীরা বলে, আর তোর দোস্ত, জানিস আব্বু আম্মু মিলে কি করেছে? তুই না বললে জানবো কিভাবে? আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করেছে, তাও কিনা ওই সুগার ড্যাডির সাথে। বুঝে উঠল না কেয়া সুগার ড্যাডি আবার কে। সাথে সাথে বলে ওঠে, এই সুগার ড্যাডি আবার কে দোস্ত? আঙ্কেল আন্টি কিনা শেষ পর্যন্ত তো কে 50+ কারোর সাথে বিয়ে দেবে? এটা আশা করা যায় না। তেতে ওঠে নীরা। সে কথায় 32 বছরের লোককে সুগার ড্যাডি বলছে, আর তার বান্ধবী ভাবছে 50+ কাউকে। নীরা নিজের ঠোঁট উঁচু করে বলে, আমি ওই প্রতিবেশী খারুজ স্যারের কথা বলছি, যে কিনা আমাকে ক্লাসে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। কিছুক্ষণ নীরবতা পালন করে কেয়া। দোস্ত, আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের আদনান কবির দীপ স্যারের কথা বলছিস? হ্যাঁ। তুই না ওনাকে ক্যাডার সাহেব বলতিস, হঠাৎ সুগার ড্যাডি উপাধি দিলি কেন? ওই সেরি, বোঝোস না কেন বলি? আমার বয়স সবে 18 আর উনি কিনা 32। হিসাব করে দেখ, 14 বছরের ডিফারেন্ট। ওনাকে আমি বিয়ে করব না। নীরার নেকি কান্না বুঝতে পারে কেয়া। তারপর সান্ত্বনা দিতে বলে, আচ্ছা দোস্ত, শান্ত হ। তুই কিভাবে জানলি যে ওনার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? নীরা একটু আগের ঘটনা কেয়াকে বলে, আমি ছাদে গিয়েছিলাম, ওই পুচকু অবরোধ ছিল সেখানে। বয়স মাত্র 4, কিন্তু মুখে পাকা পাকা কথা। আমাকে ওদের ছাদ থেকে দেখে বলে মামি। আমি তো অবাক, কাকে ডাকছে না ডাকছে। পরে দেখে আমাকে ডাকছে। আমিও জিজ্ঞাসা করেছি, আমাকে কেন মামি বলছো? অভ্র বলে, নানু বলেছে তুমি আমার মামি হবে, মামার সাথে তোমার বিয়ে দিবে। তোমার মা বাবাও এসেছিল আমাদের বাসায়। অভ্রর কথা শুনে মাথায় বাজ পড়ে। সাথে সাথে আম্মুকে জিজ্ঞেস করে। তার আম্মু স্বীকার করেছে সব কিছু। নীরার কথা শুনে কেয়া মিটিমিটি হাসে। জোরে হাসলে নীরা রাগ করবে। নীরাকে সান্ত্বনা দিতে বলে, আরে দোস্ত, চিল কর। দীপ স্যার যে রাগী আর বদমেজাজি, উনি তোকে বিয়ে করবে না। সাথে সাথে খুশি হয় নীরা, বলে, হ্যাঁ রে, তুই তো ঠিকই বলেছিস। উনি তো মেধাবী ছাত্রছাত্রী বেশি ভালোবাসে। আমার মতো ফেলটু শুনি বিয়ে করতে চাইবে না। বাহ, নিজের সুনাম নিজে কি সুন্দর ঝরঝর করে বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জানি এটা গর্বের বিষয় না,
তাও আমার কাছে পড়াশোনা ভালো লাগে না, রাখছি এখন, বাই। বলে কল কেটে দিল। এখন শান্তি পাচ্ছে নীরা। ওই ক্যাডার সাহেব তাকে নিজে থেকে রিজেক্ট করবে, তাকে আর কষ্ট করা লাগবে না ভেবে লুঙ্গি ডান্স দিতে থাকে। আদনান কবির দীপ পড়াশোনা শেষ করে বিশেষ ক্যাডার দিয়ে সফল হয়েছে, তাই তার বয়স একটু বেশি। ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের লেকচারার। নীরার ডিপার্টমেন্টের স্যার অবসরপ্রাপ্ত হয়, দীপ এই ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছে। এছাড়া দীপ ও নীরা দুজন প্রতিবেশী, পাশাপাশি বাসা দীপ ও নীরার। শুধু তাই না, নীরার প্রাইভেট টিচারও এই দীপ। দীপের বাবা মিস্টার সমুদ্র একজন ব্যবসায়ী, সাথে একটি রেস্টুরেন্টের মালিক। মা মিসেস সাবিনা একজন গৃহিণী। দীপের বোনের নাম দীপান্বিতা দীপা, ঘরে বসে অনলাইনে জামা কাপড়ের ব্যবসা করে। দীপের একমাত্র আদরে ভাগ্নে অভ্রর বয়স 4। নীরা ডান্স করছে আর নীরার মিনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। ডান্সের তালে তালে নীরা গাইতে থাকে। ক্যাডার ক্যাডার আমায় করবে রিজেক্ট, শান্তি তাতে আমার। কে কি বললো ভাবি না আমি, ঠেকা পড়েনি আমার শুনতে। ক্যাডার তুমি সুগার ড্যাডি, তোমায় ভালোবাসি না আমি। গান গাইতে গাইতে আর নাচতে নাচতে পিছনে ফিরে দেখে মিসেস নাজনীন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। মাকে দেখে নীরা নাচ বন্ধ করে দেয়। শুকনো ঢোক গিলে বলে, কি হয়েছে আম্মু? বাম ভুরু উঁচু করে মিসেস নাজনীন বলে, খুব মজা না দীপ তোমাকে রিজেক্ট করবে বলে? মুখে 32 পাটি বের করে নীরা বলে। না মানে ওই আর কি। মেয়েকে ওয়ার্নিং দিতে মিসেস নাজনীন বলে, শোনো নীরা, দীপ কি করবে না করবে তা দেখার জন্য আমি আর তার বাবা মা আছি। তোমাকে যেন আমি নাকচ হতে না দেখি। পড়াশুনোর অবস্থা তো খুবই খারাপ, কে বিয়ে করবে তোমাকে? মিসেস সাবিনা ভদ্রতার সাথে ভালোবেসে তোমাকে আপন করে নিচ্ছে, চুপচাপ বিয়ে করবে, না হলে রিক্সা চালক ডেকে বিয়ে দিব। বলে চলে গেলেন মিসেস নাজনীন। মায়ের কথায় মুখ চুপসে এলো নীরার। তার মা কি ভালো পাত্র দেখে না? বেছে বেছে এই ক্যাডার সাহেব আবার এখন রিক্সা চালক। আচ্ছা, রিক্সা চালক হ্যান্ডসাম দেখে কেউ আছে কি? থাকলে সে প্রেম করে বিয়ে করে নিবে। তার মা যে লেভেলের পিছে লেগেছে তাতে বোঝা যায় স্যারের ছাত্রী বিয়ে দিয়েই ছাড়বে। ভাবা যায় বিষয়টি। স্যার বিয়ে করেছে তার ছাত্রীকে, তাও কিনা সেই ছাত্রী যাকে কান ধরে দাঁড় করিয়ে রাখে। মাঝে মাঝে তো ঠাস করে গালও কয়েকবার থাপড় বসিয়ে দিয়েছে। তবে এটা প্রাইভেট পড়ানোর সময়, কারোর সামনে না। আজকে শুক্রবার, নীরার ছুটি, দীপ পড়াতে আসবে না। বিকালবেলা নীরা ছাদে যায় তার প্রিয় হলুদ গোলাপ গাছগুলো যত্ন করতে। নীরার গোলাপ গাছে কয়েকটি ফুল ফুটেছে, যেগুলো নীরার খুব ভালো লাগে। নীরা ফুল গাছে পানি দিতে থাকে। তখন তার পাশে আসে রিক। রিক নীরাদের পাশেই ভাড়া থাকে। রিকের বাবা লন্ডন থাকেন। রিকের মা ও বাবা বিয়ের পর লন্ডনে সেটেল হয়। ওখানেই রিকের জন্ম হয়। রিক ওখানেই বড় হয়। কিন্তু রিকের নানু অসুস্থ হয়, বাংলাদেশে আসতে হয়। তখন থেকে রিক ও তার মা এই ঢাকা শহরে ভাড়া থাকে। রিকের বাবা যখন পার্মানেন্ট আসবে তখন ঢাকায় বাড়ি করবে তারা। রিক এবার মাস্টার্স ভর্তি হয়েছে। রিক নীরাকে উদ্দেশ্য করে বলে, হাই কিউটি। ইস, এই রিককে কি আমার মায়ের চোখে পড়ে না? মনে মনে বলে নীরা। রিক মিষ্টি হাসি দিয়ে বলে, আমি তোমাকে সাহায্য করি। নীরা ঘাড় কাত করে হ্যাঁ বোঝায়। মনে মনে বলে, মেরে দিল মে লাড্ডু ফুটা দিয়া। রিক কাজ করে দেয়। টবের মাটিগুলো ঝুরঝুর করে তাতে প্যাকেট থেকে জৈব সার মিশিয়ে বলে ওঠে, কিউটি, একটা কথা বলবো তোমাকে। নীরা এক দৃষ্টিতে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল। রিক দেখল নীরার সম্মতি, তাই বলে, তোমার বান্ধবী কিয়া আছে না, ওকে আমার খুব ভালো লাগে। কয়েক মাস ধরে ওকে আমি ফলো করি। যদি কিছু মনে না করো, ওর নাম্বার দিতে পারবে? নীরার মনের মধ্যে এবার বিরহের গান বাজতে লাগলো। লাড্ডু ফাট গিয়া, খাতাম, বাই বাই, টাটা। রিক নীরার কোনো উত্তর না পেয়ে ভেবে নেয় নীরাকে আর নাম্বার দিবে না। অবশ্য বান্ধবীর অনুমতি ছাড়া কিভাবে দিবে, তাই রিক নিজেই বলে ওঠে, ওকে ফাইন, দেওয়া লাগবে না নাম্বার। শুধু এবার কেয়া তোমাদের বাসায় আসলে আমার সাথে একটু কথা বলিয়ে দিও প্লিজ। আমার জীবনে ফার্স্ট লাভ এটা। যদি ওর আলাদা কোনো ভালোবাসার মানুষ না থাকে, আমি ওকে পেতে চাই।
নীরা আহত দৃষ্টিতে হ্যাসসূচক মাথা নাড়ায়। রিক নীরার মুখের দুই পাশের গাল টেনে বলে, থ্যাংক ইউ কিউটি, সো সুইট ইউ আর। হালকা ব্যথা পায় নীরা। বাচ্চা নাকি যে এভাবে গাল টানবে? পেয়েছে কি এরা? এই একজন গালে থাপ্পড় দেয় তো আরেকজন গাল টেনে দেয়। সরকারি পেয়েছে তাকে। নীরা ঘরে এসে কিছুক্ষণ শোক পালন করে। ঠিক সেই সময় মিনি আসে তার কোলে। মিনিকে আদর করতে করতে নীরা বলে, ক্যাডার সাহেব আমাকে খালি মারে, কথায় কথায় পড়তে বলে। তুই বল, জীবনে কি খালি পড়াশোনা সব? আমাদেরকে একটু কম পড়াশোনা করলে সমস্যা আছে? উল্টো আমরা কত মহান কাজ করি। আমরা কম পড়াশোনা করে খারাপ রেজাল্ট করে উল্টো অন্যদের টপ রেজাল্ট করতে সাহায্য করি। আমাদের জন্য কত ছাত্র ছাত্রী আজ টপ লেভেলে যাবে, কারণ আমরা লো লেভেলে থাকবো। সেখানে উনি আমাকে পড়ার জন্য খালি শাসন করে। এক আমার আম্মু, আর এক হলো এই ক্যাডার সাহেব, তাকে কিনা আবার করতে হবে বিয়ে। নীরা একা বকতে থাকে। এদিকে তার মিনি মিয়াও মিয়াও করতে থাকে। এর কিছুক্ষণ পর নীরার ফোনে ভিডিও কল আসে। নীরব কল দিয়েছে। ভাইয়ের কল দেখে বিয়ের কথা ভুলে যায় নীরা। নীরা কল রিসিভ করে। ওপাশ থেকে ভিডিও কলে নীরব বলে, কেমন আছিস বোন? আমি ভালো আছি, তুমি? তোদের ছাড়া ভালো নেই, সারাদিন ব্যস্ত থাকতে হয়, ফ্রি সময়ে তোদের মিস করি। ইমোশন হয়ে গেল নীরা। বলে, তুমি চলে এসো তাড়াতাড়ি ভাই। নীরব বোনের সেন্টি খাওয়া দেখে বলে, এই তো কদিন পরে এক্সাম, তারপর নিউট্রিশন স্পেশালিস্ট এর সার্টিফিকেট অর্জন করতে পারলে বাংলাদেশেতে নিজের অবস্থান করে ফেলবো। বাংলাদেশে খাদ্য তালিকার যে অবস্থা, এতে এখানে একদিনে লাখ টাকা কামাতে পারবো। বলে হেসে দেয়। নীরব ভাইয়ের কথাই তাল মিলিয়ে হাসে। নীরা যাই করুক, নীরব সবসময় তার বোনকে সাপোর্ট করে। মিসেস নাজনীন তো নীরাকে এর জন্য অনেক বকা দেন, কিন্তু লাভে লাভ শূন্য। রাতে খাবার টেবিলে নীরা তার মতো খেয়ে কতগুলো কাটা মিনিকে খাইয়ে দেয়। মিসেস নাজনীন মিনিকে পছন্দ করে না। বিড়ালের লোম তার বিরক্ত লাগে, কিন্তু মেয়ে ভালোবাসে এই মিনিকে, তাই আর কিছু বলে না। এর আগেও একটি বিড়াল ছিল নীরার, অনেক কষ্টে তাড়িয়ে দেন তিনি। সেই সময় নীরার খুব কান্নাকাটি শুরু হয়। কান্না করতে করতে প্রায় জ্বর চলে আসে। তারপর একদিন হঠাৎ এই মিনি আসে তার দুয়ারে। মিসেস নাজনীন যতই বলুক, বিড়াল তার সহ্য হয় না। নীরার বারবার মনে হয় তার মা এই মিনিকে এনেছে, কারণ মিনির লোমগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার ছিল। মিনির নখও কাটা, যাতে আঁচড় না লাগে। এছাড়াও মিনির গলায় একটি ঘণ্টা আকারের চেনের চিহ্ন আছে। মিসেস নাজনীন সন্তানদের প্রতি খুব যত্নশীল। সন্তানের প্রতি কোনটা বেস্ট হবে তাই ভাবেন। এই যে দীপের মা বাবা খুবই ভালো মনের মানুষ। দীপের মা মিসেস সাবিনা তো সহজ সরল, তাই তো যখনই নীরার জন্য তার কাছে আবদার করলেন তিনি রাজি হলেন। কতগুলো ভাবছে আর মেয়ের দিকে তাকিয়ে আছে মিসেস নাজনীন। চাইল্ডিশ মন মানসিকতা নীরার। মাঝে তার সুখ দেখতে চাই, এটা নীরা বুঝে না। উঠতে থাকা বয়স যে এখন তার, ভেবে চোখের কোণা থেকে পানি মুছলেন। মিনিকে নিয়ে নীরা ঘরে এসে ঘুমিয়ে গেল। নীরা ঘুমানোর পর মিসেস নাজনীন এসে নীরার গায়ে কম্বল ঠিক করে দিলেন। দরজা দিয়ে সব কিছু দেখছিলেন মিস্টার রবিন। মিসেস নাজনীন ঘরে আসার পর মিস্টার রবিন বলে, মেয়েকে নিজের চোখের বাইরে রাখতে পারবো না, আবার শাসন কর। মিসেস নাজনীন হালকা হেসে বলে, শুধু কি মেয়ে, তোমরা সবাই আমার জীবন। নীরব আছে সেই দূর দেশে, ভিডিও কলে দেখি তাকে। মেয়েই তো এখন আমার কাছে থাকে। এত তাড়াতাড়ি নীরার বিয়ে দেওয়া কি ঠিক হবে? ওর বিয়ের বয়স হয়ে গেছে। আমিও চাইনি ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে। দীপের মায়ের প্রপোজাল পেয়ে প্রথমে রাজি হতে চাইনি, পরে ভাবলাম মেয়ে আমার একদিন বিয়ে দিতেই হবে। দীপ কাছে থাকে, ছোট থেকে ওকে চিনি। দীপ অনেক কর্মঠ, আবার ধৈর্যশীল। আমাদের মেয়েকে ওই সোজা করতে পারবে। মিসেস সাবিনা আমাদের নীরাকে আঁকলে রাখবে খুব সুন্দর করে। এদিকে মেয়ে আমার দূরে কোথাও যে পাশের বাসায় থাকবে। দীপের সাথে এখন বিয়ে দিলে অত্যন্ত মেয়েকে দেখতে তো পাবো। বলে স্বামীর পক্ষে মাথা রাখলেন মিসেস নাজনীন। মিস্টার রবিন জানেন এখন তার বিবিজান মুখ লুকিয়ে কান্না করবে। প্রকাশ্যে ভালোবাসা ও কান্না কোনোটাই দেখাতে পারেন না তিনি। মিসেস নাজনীনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মিস্টার রবিন। সকালে নেয়াকে ধাক্কা দিয়ে ঘুম থেকে ডাকছে কেয়া।
নীরা বিরক্ত হয়ে উঠে বসে। ঘুমের ভাব এখনও কাটেনি তার। ঝিমুতে ঝিমুতে বলে, কি হয়েছে কি? আজ শনিবার, কলেজ বন্ধ, বিরক্ত করছিস কেন? কেয়া নীরার হাত ধরে টানতে টানতে বলে, দোস্ত ওঠ, সকাল 11টা বাজে আর তোর ঘুম শেষ হয় না। আজ আমরা পার্লারে যাব। পার্লারে নতুন অফার এসেছে আজ, হেয়ার কেয়ার সহ ফেস ক্লিনজিং। তাড়াতাড়ি রেডি হ। পার্লারের কথা শুনে নীরার ঘুম হাওয়া। নীরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেয়। তারপর মিসেস নাজনীনকে বলে পার্লারে যায়। নীরা সাজগোজ করতে খুব ভালোবাসে। মিসেস নাজনীন এইদিকে মেয়েকে বাধা দেয় না। মেয়ে তার পরীর মতো থাকবে, তবেই তো তার ভালো লাগা। পার্লার থেকে ফেসিয়াল ও হেয়ার কেয়ার করে বাসে এসে নীরা ও কেয়া আসতে আসতে প্রায় বিকেল হয়ে যায়। নীরা সোফায় বসে কেয়াকে জিজ্ঞেস করে, দোস্ত, তুই তো পার্লারে যেতে পছন্দ করিস না, তোর নাকি ন্যাচারাল স্কিন ভালো লাগে, তাহলে আজ কেন পার্লারে গেলি? কেয়া দুষ্টু হেসে বলে, আন্টি বললো আজ তোকে দীপ স্যারের পুরো পরিবার সহ দেখতে আসবে, তাই তোকে নিয়ে একটু পার্লার থেকে মন ভালো করে নিয়ে আসি। নীরা হা হয়ে গেল, যেন ধোকা দিল তাকে। শেষমেশ বান্ধবীও এমন হয়ে গেল। রাগ উঠল তার, চিল্লিয়ে বলে, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি। বান্ধবী নামে কলঙ্ক তুই। আন্টি আমাকে ডেকেছে, তুই যেতে বলার কে? আমি আন্টির কথাতে এসেছি। নীরা চুপ করে বসে আছে। কেয়া নীরার কাছে এসে নীরাকে জড়িয়ে ধরে বলে, দোস্ত, দেখতে আসবে শুধু আজকে। দেখতে আসলেই তোর বিয়ে হয় না। এত রিয়াক্ট করিস না, একদম নর্মাল থাক। দীপ স্যার আছে না তোর জন্য, উনি দেখিস নিজেই বিয়ে করতে চাইবে না। তুই শিওর উনি না করে দিবি? তোর কি মনে হয় এই বাংলাদেশের সুন্দরী মেয়ে আমরা একা আছি? আমাদের থেকেও সুন্দরী প্লাস ভালো মেধাবী অনেক মেয়ে আছে। দীপ স্যার যেখানে একজন বিসিএস ক্যাডার উচ্চশিক্ষিত একজন মানুষ, আমার মনে হয় না এই বিয়ে উনি করতে চাইবে। আর তুই ওনার সাথে কথা বলার সুযোগ পাবি তো। নীরা আশার আলো দেখতে পেল কেয়ার কথাই, তাই বলল, হ্যাঁ, ঠিক বলেছিস তুই। উনি নিজেই আমাকে পছন্দ করে না, কেমন রাগ রাগ দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। দেখলেই বোঝা যায় আমাকে তিনি পছন্দ করে না। কেয়া মিটমিটি হাসে আর বলে, এই তো দোস্ত, জাস্ট চিল কর, আয় তোকে শাড়ি পরিয়ে দেই। আবার শাড়ি কেন? আন্টি বলেছে তাই, তুই না করিস না প্লিজ। শাড়ি পরলেই তো আর বিয়ে হয় না। আচ্ছা ঠিক আছে, দে শাড়ি পরিয়ে। নীরাকে শাড়ি পরিয়ে দেয় কেয়া। শাড়ি পরানোর ভিতর কেয়া বলে, দোস্ত, তোদের বাসার ওই সাদা বিল্লিটা কোথায়? নীরা মিনিকে দেখে বলে, চোখে দেখোস না নাকি? ওই যে আমার মিনি। চ শব্দ উচ্চারণ করে কেয়া বলে, আরে এটা না, আমি তোদের দোতলার ওই বিলেতি ছেলের কথা বলছি। নীরা বুঝতে পারলো কার কথা বলছে কেয়া। পিঞ্চ মেরে কেয়াকে বলে, ও আচ্ছা, তুইও ওর খোঁজ নিচ্ছিস তাহলে? আমিও খোঁজ নিচ্ছি, মানে ওই সাদা বিল্লিও কি আমার খোঁজ নেয়? হ্যাঁ, কাল আমাকে বলেছিল তোর ব্যাপারে। তোর নাম্বার চেয়েছে অবশ্য, আমি দেইনি। তখন বলে তোর সাথে আলাদা কথা বলিয়ে দিতে। খুশি হয় কেয়া, জিজ্ঞেস করে, তুই কি বলেছিস তাকে? আমি হ্যাঁ বুঝিয়েছি। মন ভাঙ্গার কথা আর বলে না কেয়াকে। রিককে তো আর ভালোবাসেনি। রিক আর কেয়া যেহেতু দুজন দুজনের উপর লাড্ডু খেয়ে বসে আছে, সে কেন বাধা হতে যাবে? দীপও তার পুরো পরিবার এসেছে নীরাদের বাসায়। নীরার মা সব কিছু রেডি করেছে, সাথে অবশ্য রিকের মাও ছিলেন। দীপ সোফায় বসে আছে, গায়ে কালো রঙের স্যুট, চোখে চশমা, মুখে চাপদাড়ি আর মাথার চুলগুলো স্পাইক করা। দীপ সবসময় এভাবেই পরিপাটি, যেন দেখতে তাকে জেন্টেলম্যান লাগে। কলেজের অনেক মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে তার উপর। নীরার কাছেও ভালো লাগে, তাই তো সে দীপকে ক্যাডার সাহেব বলে। কিন্তু ওই যে পড়াশোনা, ওটা এসে দেওয়াল হয়েছে নীরার মনে। নীরাকে ঘর থেকে ড্রয়িং রুমে আনে কেয়া। নীরার হাতে শরবতের ট্রে দেওয়া হয়। শাড়ির আঁচল দিয়ে নীরার মাথার বধূ বেশে রাখে কেয়া। নীরা বেচারি টাল সামলাতে পারে না, ট্রে গুনে গুনে 10টি গ্লাস, আবার মাথায় কাপড় দেওয়া আছে। নীরা ফিসফিস করে কেয়াকে বলে, ওই ছেমরি, তুই আমার মাথায় কাপড় দিয়ে দিবি ভালো কথা, ঘরের ভেতর থেকে সেফটি পিন দিয়ে নিয়ে আসতে পারলি না? কেয়া বলে, দোস্ত, আমি কি জানতাম মাথায় কাপড় দিতে হবে? আন্টি এইমাত্র বলে গেল, তাও তোকে ড্রয়িং রুমে আনার পর। বলে নীরাকে
নিয়ে গেল দীপের পরিবারের সামনে। দীপের পাশে মিস্টার সমুদ্র ও মিসেস সাবিনা বসে আছেন। মিস্টার সমুদ্রের কোলে অভ্র বসে আছে। দীপান্বিতা নীরার কাছে বসেছে। নীরা এসে সবাইকে সালাম দেয়, কিন্তু বিয়ের কথাবার্তা চলে মেয়েরা যে লজ্জা পায় তার চিটে ফোটাও নেই নীরার ভিতর। দীপ ফ্লোরের দিকে তাকিয়ে আছে, এখনও তাকায়নি নীরার দিকে। দীপান্বিতা খেয়াল করলো বিষয়টি, তাই দীপান্বিতা বলে, ভাই একটু তাকাও তোমার হবু বউয়ের দিকে। দীপান্বিতার কথাই দীপ তাকায় নীরার দিকে। দেখতে পাই কমলা রঙের তাঁতের শাড়ি পরিহিতা নারীকে। মুখে মেকআপের সৌন্দর্য বেশ স্বাভাবিক আছে সে। তাকে যে পাত্রপক্ষ দেখতে এসেছে তাও আবার তারই শিক্ষক, এতে যেন তার কোনো রিয়াকশন নেই। দীপান্বিতা দেখল দীপ নীরাকে পর্যবেক্ষণ করছে। দীপান্বিতা বলে ওঠে, কেমন লাগছে আমাদের নীরাকে? গলা খাকারি দেয় দীপ। এটা কোনো জায়গা হলো প্রশ্ন করার? কিভাবে উত্তর দিবে সে? লজ্জা তো নীরার না, তারই লাগছে। শরবতের গ্লাস হাতে নিয়ে খেতে চায় দীপ। অভ্র মামুর গলা খাকারি দেখে ঠান্ডা লেগেছে ভেবে নেয়, তাই বলে, মামু এই শীতে তুমি শরবত নিও না, তোমার ঠান্ডা লেগেছে তো। ভাগ্নের কথাই আর খেতে পারল না, রেখে দিল গ্লাস। দেখা দেখির মাঝে মিস্টার রবিন বলে ওঠে, আমার তো এমনিতেও অনেক কথাবার্তা বলছি, এবার একটু ছেলে মেয়েদের কথা বলার সুযোগ করে দেওয়া উচিত। মিসেস নাজনীন চোখ বড় বড় করে তাকালেন মিস্টার রবিনের দিকে। ফিসফিস করে বলে, তুমি জানো না তোমার মেয়ে কেমন? ও তো সুযোগ পেলেই আজই বিয়ে ভেঙে দিবে। শুকনো ঢোক গিলে মিস্টার রবিন বলে, এমনিতেও তো বিয়ে না হওয়া অবধি দীপ নীরাকে পড়াতে আসবে, তাহলে আজ কি সমস্যা? মিসেস নাজনীন কিছু বলতে যাবে, তার আগে মিস্টার সমুদ্র বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আলাদা কথা বলতে দেওয়া হোক। সবার সম্মতিতে দীপ ও নীরাকে নেওয়া হলো নীরার ঘরে। বেলকুনিতে দাঁড়িয়ে আছে দীপ ও নীরা, কারোর মুখে কোনো কথা নেই। দীপ তাকিয়ে আছে চাঁদের দিকে, আর নীরা সে তো শুনতে চাই দীপ কি বলে, কিন্তু দীপ তো স্ট্যাচু হয়েই আছে, তো আছেই। না পেরে বেলকুনিতে বর্ডার দেওয়া ছোট্ট দেওয়ালে হালকা ঝুঁকে কোমর বাঁকিয়ে দীপের দিকে তাকাই নীরা, যাতে করে দীপের নজর এবার তার দিকে আসে, ওই চাঁদের দিকে না। হয়েছেও ঠিক তাই। মুখের সামনে আসাতে দীপ তাকায় নীরার দিকে, কিন্তু কিছু বলে না। নীরা এবারও দীপকে চুপ থাকতে দেখে বলে, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি স্যার? আমি তো ফেলটুস। আমার মতো মেয়ে আপনার বউ হলে লোকে বলবে, ওই দেখো ফেলটুসের বর। ভালো লাগবে শুনতে? পারবেন কি এটা মেনে নিতে? নীরার কথার পিঠে দীপ বলে ওঠে, প্ল্যান কি তোমার? কিছু বুঝে ওঠে না নীরা, তাই বলে, বুঝিনি আমি। হাত দুটো পকেট থেকে বের করে বুকের ওপর ভাঁজ করে দীপ বলে, যেহেতু আমরা দুজনেই মনের মতো সঙ্গী পাচ্ছি না, তাই জিজ্ঞাসা করলাম, বিয়ে ভাঙার জন্য কোনো প্ল্যান কি আছে? চোখ ছোট ছোট করে নীরা বলে, আমি কেন বিয়ে ভাঙার প্ল্যান করব? বিয়ে তো ভাঙবেন আপনি। সম্ভব না আমার দ্বারা। এখন কিছু বলতে গেলেই বয়স নিয়ে খোঁটা দিচ্ছে। বাসার সবার ভোট এখন তোমার দিকে। মা বাবাকে বলেও লাভ হচ্ছে না। তোমার মতো ইচড়ে পাকা মেয়েই পারবে বিয়ে ভাঙতে। যা করার করতে হয় করো এই বিয়েটা ভাঙার জন্য। বেস্ট অফ লাক। আসছি আমি। বলেই চলে গেল দীপ। হা হয়ে তাকিয়ে আছে নীরা। বিয়ে ভাঙবে না তাহলে এখন কি করবে? নীরাকে আবার ড্রয়িং রুমে নিয়ে আসা হয়। এবার দীপের মা মিসেস সাবিনার পাশে বসানো হয়েছে নীরাকে। মিসেস সাবিনা নীরাকে আংটি পরিয়ে দিচ্ছেন। আংটি পরানোর পর সবাই চলে যায়। বিয়ে এক সপ্তাহ পরে হবে বলে ঠিক করা হয়েছে। নীরার সাথে আজ কেয়া থাকবে। রাত তো অনেক হয়েছে, তাই আর বাসায় গেল না কেয়া। রিককে দেখতে চেয়েছিল, কিন্তু রিক তো এখানে আসেনি। নীরার দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে আঙ্গুলের দিকে তাকিয়ে আছে নীরা। কেয়া সান্ত্বনা দিয়ে বলে, আরে ইয়ার জাস্ট চিল, আংটি পরালেই তো আর বিয়ে হয় না। থুতনিতে হাত দিয়ে বলে নীরা। আর কি কি করলেই বিয়ে হয় না দোস্ত? দুপুর ধরেই তো খালি শুনছি এটা করলে বিয়ে হয় না, ওটা করলে বিয়ে হয় না। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে কেয়া বাসে যাচ্ছে। কলেজ ড্রেস পরে আসবে। কেয়া সিঁড়ি দিয়ে নামার সময় রিকের সাথে ধাক্কা খায়। সিনেমাতে ধাক্কা খেলে নায়ক নায়িকা বিরক্ত হলেও রিক আর কেয়ার যেন মনের ভিতর ভালোবাসার ঘন্টা বাজতে থাকে। রিক কেয়াকে কিছু বলতে যাবে, তার আগে কেয়া সেখান থেকে দৌড়ে চলে যায়। আপাতত কথা বলবে না কেয়া, নিজের পিছনে কিছুদিন ল্যাটের মতো ঘোরাবে। রিক জানতো না
কেয়া রাতে এখানে ছিল। জানলে সে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে নীরাদের ফ্ল্যাটে আসতো। এখন আফসোস করতে করতে বলে, যার জন্য কাল সারা রাত নিজের বাসায় না থাকি অন্যের বাসায় পাহারা দিয়েছিলাম, সে কিনা আমার বাসাতেই ছিল। ভালোবাসার খোঁজে গিয়েছিলাম আর ভালোবাসা ছিল আমার নিকটেই। বেটার লাক নেক্সট টাইম। বলে নিজেকে সান্ত্বনা দিল। কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে নীরা ও কেয়া। দীপ কলেজ গেট দিয়ে মাত্র ঢুকছে। ছাত্রছাত্রীরা তাকে সালাম করে মানবতার সাথে কথা বলে। অনেকে তো আবার দীপের দিকে এক নাগারে তাকিয়ে আছে। কেয়া নীরাকে আলতো ধাক্কা দিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, দোস্ত তোর হবু বর গেল, ফিলিংসটা কেমন? নীরা অগ্নি দৃষ্টিতে তাকালো কেয়ার দিকে। কেয়া অন্যদিকে ফিরে মিটমিট করে হাসতে থাকে। সবাই যে যার ক্লাসে এসে নির্দিষ্ট বেঞ্চে বসে। দীপ এসেছে, ক্লাসের সকল ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে সম্মান দিল তাকে। তারপর ক্লাস করা শুরু হলো। ক্লাসের ভিতরে নীরার কোনো মনোযোগ নেই। সে তো কোরিয়ান ড্রামাগুলো নিয়ে ভাবছে। হঠাৎ করে কেয়া নীরাকে খোঁচা দিয়ে বলে, দোস্ত নিজের হবু বরের সঙ্গে ক্লাস করছিস, ফিলিংসটা কেমন? ওই ছেড়ি, ওই কিসের হবু বড়? আমি ওনাকে বিয়ে করব না, তাই সে আমার হবু বর না। নীরা ও কেয়ার কথা বলা দেখতে পায় দীপ। ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা বিষয়টি খেয়াল করে। তাই দীপ নীরা ও কেয়াকে উদ্দেশ্য করে বলে, স্ট্যান্ড আপ। নীরা ও কেয়া উঠে দাঁড়ালো। দীপ আবার বলে ওঠে, এটা ক্লাস, তোমাদের মামার বাসা না যে ছুটি কাটাতে এখানে গল্প করবে। কই বই বের করো। এই যা, বই তো আনিনি। এখন তো এই খারুচ আমাদের কান ধরিয়ে রাখবে। কোন দুঃখে যে কেয়ার বাচ্চা কথা বলতে গেল। মনে মনে বলে নীরা। নীরা বই বের করছে না দেখে দীপ বুঝে যায় এরা আজও বই আনেনি। সাথে সাথে দীপ বলে, বই নিয়ে আসো নাই তাই তো? জি মানে হ্যাঁ, জি মানে স্যার। বাকি কথা বলার আগে দীপ বলে ওঠে, এখানে আসো। কান ধরে সবার সামনে দাঁড়িয়ে থাকবে। নীরাকে যেতে হয় সবার সামনে। কান ধরে দাঁড়িয়ে থাকে নীরা। এবার দীপ কেয়াকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, তোমাকে কি ইনভিটেশন কার্ড দিতে হবে? তুমিও ওর মতো বই তো নিয়ে আসলে না, আবার ক্লাসে গল্প করতে থাকো। তুমিও এখানে এসে কান ধরে দাঁড়াও। কেয়াও কান ধরে দাঁড়ালো নীরার পাশে। টানা 10 মিনিট কান ধরে দাঁড়ানোর পর নীরার হাত ব্যথা অনুভব করে। কানে হাত দেওয়া অবস্থায় বলে, খারুচ কোথাকার, ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। এরা কি আবার আমার হবু বর? তুই না বললি বিয়ে করবি না, ইনি তোর হবু বর না, এখন আবার হবু বর বানিয়ে দিলি? বিয়ে করব না এটা যেমন ঠিক, এখনো বিয়ে ভাঙিনি সেদিক থেকে উনি আমার হবু বর, এটাও ঠিক। বলে দ্বীপের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটলো নীরা। দ্বীপ চশমার আড়াল থেকে দেখছে, কিন্তু কিছু বলেনি। না দেখার ভান করে ক্লাস শেষ করে। কলেজ শেষ করে বাসে আসে নীরা। মিসেস নাজনীন টিভি দেখছেন। নীরা সেখানে যেয়ে বলে, আমি ওই খারুচ প্রতিবেশীকে বিয়ে করব না। রেসপেক্ট দিয়ে কথা বলো নীরা, উনি তোমার হবু স্বামী। তোমার সাথে 6 দিন পর বিয়ে। কিসের স্বামী? হ্যাঁ, পুরো ক্লাসে সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে, সে কিনা আবার হবু স্বামী? তুমি ছাত্রী হিসেবে যেমন কাজ করবে তেমনই ফল পাবে। তর্ক না করে ফ্রেশ হয়ে খেয়ে নাও, সন্ধ্যায় দীপ পড়াতে আসবে। বিয়ের আগে কিনা হবু বউকে পড়াবে? এ কেমন বিবাহ? এটা আমি আর দীপ বুঝে নিব। তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। মায়ের সাথে কথাই পারবে না দেখে নীরা চলে গেল ঘরে। গোসল করে খেয়ে দিয়ে একটু মিনির সাথে খেলাধুলা করলো। সন্ধ্যার দিকে দীপ এসেছে পড়াতে। দীপ ও নীরার টেবিলে বসে আছে। দীপ বলে, তোমার তো ম্যাথে সমস্যা আছে, বের করো বই। নীরা বইয়ের পৃষ্ঠা বের করতে করতে বলে, স্যার, জীবনে অনেক ম্যাথের সমস্যা দেখেছি, কোনো না কোনোভাবে সমাধান পেয়ে যাচ্ছি। এই ম্যাথটি একটু বুঝিয়ে দেবেন? কোন ম্যাথ? নীরা 32 পাটি বের করে বলে, একটি লোক যখন বিয়ের 6 দিন আগে তার ছাত্রী ওরফে হবু বউকে পড়াতে আসে, তাহলে ওই লোক আর তার ছাত্রী বিয়ের প্রস্তুতি কয়দিন আগে থেকে নিতে হবে? দীপ চোখের চশমা ঠিক করে নেয়। তারপর বলে, একটি ছাত্রী যদি বিয়ের 6 দিন আগে তার শিক্ষক ওরফে হবু বরের কাছে কষিয়ে এক থাপ্পড় খায়, তাহলে ওই ছাত্রী কবে থেকে পড়াশোনায় মনোযোগী হবে? শুকনো ঢোক গিলে বই বের করলো নীরা। বিয়ে হবে আর 6 দিন পর।
তার আগে তো আবার কেনাকাটা করবে, মেহেন্দি আর গায়ে হলুদ আছে। এদিকে কিনা হবু বর হয়ে হবু বউকে পড়ানোর জন্য শাসন করছে, থাপ্পড়ের হুমকিও দিচ্ছে। মনে মনে নীরা বলে, এমন বিয়ে করব না আমি। নীরাকে পড়ানো শেষ করে দীপ চলে যায়। নীরা প্ল্যান করতে থাকে কিভাবে বিয়ে ভাঙবে। বাবাকে বলে দেখবে একবার। দৌড় দিয়ে চলে গেল নীরা মিস্টার রবিনের কাছে। মিস্টার রবিন একটু আগে শোরুম থেকে এসেছেন, নাস্তা করে টিভি দেখছে। নীরা আশেপাশে তাকালো, মিসেস নাজনীন নেই। এই সুযোগে বাবাকে বশ করতে হবে। সাথে সাথে বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে বলে, ও বাবা, আমি না তোমার আদরের একমাত্র মেয়ে, আমাকে ওই সুগার ড্যাডির সাথে বিয়ে দিতে পারো তুমি? সীমা, এভাবে কাউকে বলতে নেই। দীপ যথেষ্ট ইয়াং এবং হ্যান্ডসাম পারসন। সুগার ড্যাডি তো বলা হয় বাবার বয়সীদের। দীপ তো তোমার বাবার বয়সী না। বাবার বয়সী না হলেও বাবার মতো। শিক্ষক হলো পিতার মাতার সমতুল্য, ম্যাম হলো মাতা, স্যার হলো পিতা। এদের বিয়ে করলে বলতে হবে নাউজুবিল্লাহ। মেয়ের কথাই হেসে দেন মিস্টার রবিন। দীপকে তোমার পছন্দ না কেন? কিভাবে পছন্দ হবে? আজকের দিন বাদ দিলে আর দুদিন পরেই বিয়ের অনুষ্ঠান। উনি কিনা আমাকে এখনও পড়াতে আসছে, আবার কলেজেও শাসন করে। এমন লোককে কে বিয়ে করতে চাইবে? তুমি যেমন বাঁদর এর মতো লাফালাফি করো, তাতে ঠিক কাজ করে। রান্নাঘর থেকে আসতে আসতে বলে মিসেস নাজনীন, থাক না, মেয়েটাকে আর বকো না, কয়েকদিন পর তো বিয়ে। আপাতত কলেজে যাওয়া দরকার নেই। তুমি আর নীরব আদর দিয়ে বাদর বানিয়েছো, ঠিক আছে? কলেজে যেতে হবে না। কালকের দিন টুকু শুধু দীপ এসে পড়িয়ে যাবে। এমনিতেও বিয়ের পর 2-3 দিন পড়াশোনা করবে না। নীরা খুশিতে নেচে উঠল। আপাতত কলেজে যাবে না, কি মজা তার। নীরা নাচতে নাচতে ঘরে এসে কেয়াকে কল দেয়। কেয়া কল রিসিভ করলে বলে, দোস্ত, কাল থেকে কলেজ যাব না। আপাতত কলেজ যেতে না করে দিয়েছে আম্মু। দোস্ত, তাহলে আমিও যাব না কলেজে। তুই না গেলে আমি কেন যাব? আচ্ছা তাহলে আয় আমাদের বাসায়, আয়, একসাথে মজা করব। কালকে না দোস্ত, কাল বিকালে একটু বাইরে যাব আমি। পরশু দিন থেকে থাকবো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, এমনিতেও কাল ওই খচ্চর পড়াতে আসবে আমাকে। দোস্ত, বিয়ের আগে বরের কাছে পড়তে বসবি। কি রোমান্টিক মোমেন্ট না বল? ধুর, তুই ওই লোকের সাথে রোমান্টিক দেখছিস? কিভাবে বিয়ে ভাঙবো সেটা বল। খুব সিম্পল। কালকে পড়াতে আসলে পড়াশোনা না করে জ্বালাতে থাক, দেখবি রেগে যাবে। স্যার তো মুডে প্লাস পড়াশোনার প্রতি বেশি সচেতন। তোর মতো ডাব্বা খাওয়া আবার যদি দেখে বিয়ের আগেই মাথায় চড়ে বসেছিস, তখন নিজে থেকেই বিয়ে ভেঙে দেবে। হ্যাঁ ঠিক বলেছিস, কাল খুব জ্বালাবো আমি ওই ক্যাডার সাহেবকে। তখন দেখবে আমি বউ হলে তার জীবন তেজপাতা হয়ে যাবে, নিজে থেকে রাস্তা কেটে চলে যাবে। আচ্ছা দোস্ত, বেস্ট অফ লাক। মা ডাকছে, খেতে যেতে হবে। বাই বাই। সকালে নীরা কলেজে যায়নি বলে ছাদে উঠেছিল। দীপান্বিতা এসেছে ঠিক সেই সময়। দীপান্বিতাদের ছাদ থেকে নীরাদের ছাদের দূরত্ব নেই বলেই চলে। দিগবাজি দিয়ে অপর ছাদে চলে যাওয়া সম্ভব। দীপান্বিতা নীরাকে দেখে বলে, হবু ভাবি যে এত সকালে ছাদে, আমাদের ভাগ্য কতটা ভালো তাই না বলো? পাশাপাশি বাসা থেকে বিয়ে হবে। মুখ ফুলিয়ে বলে নীরা, আপু তুমিও? আমিও কি? ওই ক্যাডার সাহেব আমার শিক্ষক, তাকে বিয়ে করা মানায়? কেন মানাবে না? কেমন দেখা যায় সরদ ছাত্রীর বিয়ে? জোরে হেসে দেয় দীপান্বিতা, বলে, আমার ভাই না হয় একজন শিক্ষক, তাই বলে কি এখন কাউকে বিয়ে করতে পারবে না? ভাইয়ের জন্য যে পাত্রী দেখতে যাব সে তো কোনো না কোনো কলেজের ছাত্রীই হবে। বিউটি দেখে নিশ্চয়ই ভাইকে বিয়ে দিব না? বুঝলাম, তুমিও লেগে আছো আমাদের বিয়ে দেওয়ার জন্য। মনে মনে বলে নীরা। কিছুক্ষণ চুপ থেকে দীপান্বিতা বলে, তোমার সেই খাদ্য বিশেষজ্ঞ ভাইয়ের কি খবর? বিয়েতে আসবে কি? ভাই তো তেমন কথা বলার সময় পায় না। আজ 5 বছর হলো বাইরে, মাসে 2-1 ছাড়া কথা বলে না। ভাইয়াকে তো তুমি জানো খুব ভালো করে। পরীক্ষার আগে কারোর সাথে কোনো কথা বলে না। বিয়েতে আসবে না ভাই, আর কয়দিন পর ওর পরীক্ষা। ও আচ্ছা, তাহলে আজ আমি আসি, রেডি থেকো, কাল সকালে আমরা শপিং করতে যাব। বলেই চলে গেল দীপান্বিতা। নীরব বুঝতে পেরেছে দীপান্বিতা কষ্ট পেয়েছে। নীরব ও দীপান্বিতা একে অপরকে ভালোবাসতো। নীরব জার্মান যাওয়ার পর খোঁজ নিয়েছিল দীপান্বিতার।
কিন্তু 1 বছর পর থেকে আর কোনো খোঁজ খবর নেয় না। কেন এমন করছে নীরব, এটা নীরা জানে না। সন্ধ্যায় দীপ আসার আগে নীরা গান গায়। বিয়ের আগে জামাই আসবে আমায় পড়াইতে, আহা কি জীবন আমি পেলাম, তাতেই যায় আমার সময় ভাবিতে ভাবিতে। এমন সময় দীপ এসেছে নীরাকে পড়াতে। নীরা ভদ্র মেয়ের মতো করে কিছুক্ষণ চুপ ছিল। হঠাৎ করে নীরা বলে ওঠে, স্যার। বলো। আপনাকে না এখন আমার স্যার মনে হচ্ছে না। তাহলে কি মনে হচ্ছে? আমার হবু বর। মানে? বুঝতে পারছেন না? কাল তো আমাদের মানে আপনার আর আমার বিয়ের কেনাকাটা আছে। তারপর আমাদের মেহেদি রাত, আপনার নামে আমি আমার এই বাম হাতে মেহেদি দিব। তারপর হবে আমাদের হলুদের অনুষ্ঠান। আপনাকে আর আমাকে জনে জনে এসে হলুদ লাগিয়ে দেবে। আর তার পরের দিন আমি আর আপনি 3 কবুল বলে হয়ে যাব একে অপরের। খুক খুক করে কাশতে থাকে দীপ। নীরা পানির গ্লাস এগিয়ে দেয়, বলে, এই নিন পানি খান। দীপ পানি খেয়ে বলে, বিয়ের সময় হলে বিয়ে হবে, এখন পড়তে বসো। আচ্ছা এখন আপনাকে আমি ঠিক কী নজরে দেখবো বলুন তো? আমার কলেজের স্যার নাকি প্রাইভেট স্যার নাকি আমার হবু বর? দীপ তাকায় নীরার দিকে, দেখতে পায় নীরা না পড়ার বাহানা করছে, তাই বলে, আপাতত স্যার ভেবে রেসপেক্ট করো, কাল থেকে না হয় আমাকে হবু বর ভেবে নিও। কিন্তু স্যার মন তো আমার পড়ার ভেতরে নেই, মন তো আমার এখন বিয়ে নিয়ে পড়ে আছে। বিয়েতে কী কী কিনবো, কী কী পরবো আর কী কী করবো এসব নিয়ে। আর বলতে পারে না নীরা। ঠাস করে ডান গালে খাই এক থাপ্পড়। দীপ এবার রেগে বলে, সেই ধরে দেখছি বিয়ে বিয়ে করেই যাচ্ছ। তুমি কি মনে করো আমি জানি না যে তুমি বিয়ে করবে না? শুধু শুধু পড়াশোনা থেকে মনোযোগ সরানোর ধান্দা, তাই না? চুপচাপ এখন পড়তে বসো। এক থাপ্পড়ে পড়াশোনায় মনোযোগ এসে যায় নীরার। এটা আজ থেকে না, সেই 7 মাস থেকেই হয়ে আসছে। 7 মাস হতে চলো দীপ তাকে পড়াই। আর এই 7 মাসে কয়বার যে নীরার গাল লাল হয়েছে তা নীরার কাছে অগণিতিক। দীপ নীরাকে পড়ানো শেষ করে চলে গেল। নীরা বিড়বিড় করে বলে, খচ্চর বেটা, আমার গাল করে লাল, আবার করবে আমায় বিয়ে। তোকে আমি করাবো কলিজা ভরে বিয়ে, তা না হলে আমার নামও নীরা নয়। আজ নীরা ও দীপ সপরিবারে একসাথে গেছে শপিং মলে। সবাই মিলে শপিং করতে থাকে। কেউ আছে নীরার সাথে। নীরা কেয়ার কানে ফিসফিস করে বলে, দোস্ত দেখতে দেখতে তো সময় এগিয়ে আসছে, বিয়ে ভাঙার তো কোনো নামগন্ধ নেই। আজ আবার কেনাকাটা করতে এসছি। আরে দোস্ত, প্যারা নিবি না, শুধু চিল কর। এই সুযোগে কিছু ড্রেস তো পাবি। তাছাড়া শপিং করলেই তো আর বিয়ে হয় না। আসলেই ঠিক বলেছিস তুই, এই সুযোগে অনেক কেনাকাটা করতে পারবো। খুব ভালো আইডিয়া। বলে নীরা বিয়ের জামা কাপড় বাদ দিয়ে রেগুলার জামা কাপড় চয়েস করতে থাকে। নীরার এই খামখেয়ালিগুলো সবাই দেখতে থাকে, কিন্তু কেউ কিছু বলে না। সবাই জানে নীরার মতো ঘাড়তারা আর দুটো নেই। দীপের মা নীরাকে কাপড়গুলো কিনে দিতে সাহায্য করেন। নীরার মা চেয়ে চেয়ে তামাশা দেখে, শেষে না পেরে নিজেই মেয়ের জন্য বেনারসি কিনে নেয়। আজ নীরা ও দীপের মেহেন্দি অনুষ্ঠান। আজ সবাই নীরাদের বাসায় এসেছে। নীরার 2 হাতে পার্লারে মেয়েরা মেহেদি দিয়ে দিচ্ছে। নীরার 2 পাশে হাত পেতে বসে আছে। সামনে সবাই নাচ গান করতে থাকে। নীরার খুব ভালো লাগে এই পরিবেশটা। নীরা কেয়াকে বলে ওঠে, নিজেকে আজ সম্রাট শাহজাহানের বেগম মমতাজ মনে হচ্ছে। দুপাশ থেকে দুজন আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। সামনে কিছু মানুষ নাচ গান করে এনজয় করছে। আর কিছুক্ষণ পর পর তুই এসে আমাকে খাইয়ে দিচ্ছিস। তোর শাহজাহান কিন্তু আমাদের এই আদনান কবির দীপ স্যার। নীরা কিছু বলতে যাবে, তার আগে রিক আসে। রিক সবাইকে বলে ওঠে, এখানে অনেক মানুষ আছি, আমরা সব একই এলাকার। সে কারণেই আমরা একটু কনফিউজ আছি যে কে বরপক্ষ আর কে কোন পক্ষ। তাই আমরা নিজেরা সিলেক্ট করলে ভালো হয় কে কোন পক্ষ। সাথে সাথে কিয়া বলে, যেহেতু আমি নীরার বেস্ট ফ্রেন্ড তাই আমি কন্যাপক্ষ। কিয়ার উত্তরে রিক হালকা হেসে বলে, তাহলে আমি বরপক্ষ। ওকে, তাহলে আপনি আমাদের অপোজিটে। কন্যাপক্ষরা সব একদিকে হও আর বরপক্ষরা আরেক দিকে। জো হুকুম বিয়ান সাহেব। বলেই পক্ষ ভাগাভাগি করা হয়। সবাই মিলে এক এক করে নাচ গান করতে থাকে। নীরার মেহেদি দেওয়া শেষ। পার্লারে মেয়েটা জিজ্ঞাসা করে, বরের নাম কি দিব? নীরা কিছু বলে না। কেয়া বলে ওঠে,
বরের পুরো নাম আদনান কবির দ্বীপ। আপনি দ্বীপ লিখে দিন। নীরা চোখ বড় বড় করে তাকায় কেয়ার দিকে। কেয়া শুকনো ঢোকিলে বলে, দোস্ত, মেহেদি তো উঠে যাবে কয়েকদিন পর, 1 সপ্তাহের ব্যাপার তো। একবার একটু আন্টির দিকে তাকা। এখন যদি তুই নাম লিখতে বাধা দিস, আমি শিওর আন্টির হাতে মিষ্টির পাত্র আর থাকবে না। ওই মিষ্টির পাত্রে জায়গা আসবে বিছানার ঝাড়ার ঝাড়ু, আর তুই শাহজাহানের ওই তাজমহল না পেয়ে জায়গা পাবি ফুটপাত। তাছাড়া মেহেদি দিলেই তোর বিয়ে হয় না। নীরা তাকালো মিসেস নাজনীনের দিকে। মিসেস নাজনীন এদিক ওদিক সবাইকে মিষ্টি বিতরণ করছেন আর নীরার দিকে বারবার তাকাচ্ছেন। ভয়তে নীরা আর কিছু বলে না। নীরা না পেয়ে তার বাবার দিকে তাকায়। মিস্টার রবিন চোখের চশমা ঠিক করে অন্যদিকে ফিরে। এই দেখে নীরা বলে ওঠে, বউ পাগলা বাপ আমার। কথাটা কেউ না শুনলেও কেয়া শুনে ফেলে, কারণ কেয়া নীরার ডান পাশে গা ঘেঁষে বসেছিল। বাবার নামে এমন বাক্য শুনে হেসে দেয় কেয়া। কেয়া জানে মিস্টার রবিন বউ বলতে কতটা পাগল, আবার ভয়ও পান বউকে। কেয়ার হাসির দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে রিক। কেয়াকে হাত ইশারা করে দেখিয়ে বলে, কিলার হাসি। কেয়া লজ্জা পায় একটু। রিকের থেকে মুখ সরিয়ে নীরার দিকে তাকায়। রাতে নীরা তার হাতের দিকে তাকিয়ে থাকে। এই হাতে এখন ইংরেজিতে আছে লেখা দ্বীপ। সকালে সবার চিল্লাচিল্লির শব্দে ঘুম ভেঙে যায় নীরার। বিয়ে বাড়িতে গিয়ে আর ঘুম হয়? ঘুম থেকে উঠে একটা হামি তোলে নীরা। পাশে থাকা মিনিকে কোলে নিয়ে বলে, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল নীরা। নীরা দেখলো নীরার মা সোফায় বসে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। পাশে বসা রিকের মা সান্ত্বনা দিচ্ছেন। আহারে, এভাবে করলে কি আর মেয়ে বিদায় দেওয়া চায়? মেয়েকে তো একসময় বিদায় দিতেই হবে। তুমি নিজেকে শক্ত রাখো। নীরব নেই তো কি হয়েছে? আমার রিক তো আছে, ও পালন করবে নীরব ভাইয়ের জায়গা। নীরা বুঝলো তার বিয়ে দেওয়ার জন্য যেমন লেগে আছে, ঠিক তেমন কষ্ট পাচ্ছেন মিসেস নাজনীন। গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে। দুপুরে সবাই বিভিন্ন স্ত্রী সাজতে ব্যস্ত। রিকো কেয়া মিলে ফুল দিয়ে স্টেজের কাজ করছে। দীপান্বিতা শ্রী সাজাতে থাকে। দীপার মা মিসেস সাবিনা আলপনা আঁকাতে পারেন অনেক সুন্দর, তাই সেখানে দীপ ও নীরাকে হলুদের জন্য বসানো হবে। তার সামনে নিজ দায়িত্বে তিনি আলপনা আঁকেন। সন্ধ্যায় হলুদের আয়োজন শুরু করা হয়। দীপ ও নীরাকে বসানোর একটি স্টেজ করা হয়, আর তাদের সামনে নাচ গান করার একটি স্টেজ করা হয়। নীরাকে হলুদের শাড়ি ও ফুলের গহনা পরানো হয়। নীরার প্রিয় হলুদ গোলাপের সাথে রজনীগন্ধার মিশ্রণ করে মালা, টিকলি, কানের দুল ও ভিন্ন গহনা, যেগুলো কেয়া ও রিক মিলে বানায়, সেগুলো পরানো হয় নীরাকে। বিয়েতে রাজি না হলেও নীরার এই সাজ যেন ভালো লাগে। নীরা নাচতে নাচতে বিয়ে করত। যদি এই বিয়ের পাত্র আদনান কবির দ্বীপ না থেকে অন্য কেউ থাকতো, কিন্তু এই ক্যাডার সাহেব যে বিয়ের পর রোমান্স না করে পড়াশোনা নিয়ে জ্ঞান দিতে থাকবে, এগুলো ভাবলেই বিয়ে করার স্বাদ মিটে যায় নীরার। স্টেজে বসানো হয়েছে নীরাকে। পাশে দ্বীপকে নিয়ে আসে দীপান্বিতা। দ্বীপের পরনে হলুদ পাঞ্জাবি ও কালো জিন্স, হাতে ফোল্ডার করা, চোখে চশমা, চুলগুলোতে জেল দিয়ে স্পাইক করা। নীরা আর চোখে তাকিয়ে যেন ক্রাশ খায়। ভালোভাবে যখন দ্বীপের দিকে তাকালো, দেখতে পেল দ্বীপ মুড নিয়ে বসে আছে। আর তাকালো না নীরা এই গোমরা মুখের দিকে। বিয়ে করতে এসে কিনা মুড দেখাচ্ছে। হলুদের সবাই এসে নীরা ও দ্বীপের মুখে মিষ্টি দিয়ে যাচ্ছে। যেই আসছে সেই খালি মিষ্টি, পায়েস আর কেক খাইয়ে দিতে থাকে। টানা 1 ঘন্টা এমন চলার পর না পেরে নীরা বলে ওঠে, আরে আন্টি, আমাকে কি আপনার খাদক মনে হয়? সেই ধরে খালি মিষ্টি আইটেমগুলো খেয়েই যাচ্ছি। আমি এমনিতেই মিষ্টি মেয়ে। আমার আশেপাশে একজন তেতো লোক আছে, তাকে ভরে ভরে মিষ্টি খাওয়ান, যদি একটু মিষ্টি হাসি দিয়ে অনুষ্ঠান উপভোগ করে। সবাই হেসে দেয় নীরার কথায়। দীপ গলা খাকারি দিয়ে ওঠে। দীপান্বিতার কানে কানে মিসেস সাবিনা বলে, তোর ভাইয়ের জন্য এই মেয়েই উপযুক্ত। সারা জীবন আমাদেরকে মুড দেখিয়ে চলতে দেখেছি, এখন থেকে দেখব কিভাবে মুড থাকে ওর। পাশে দাঁড়ানো মিসেস নাজনীন শুনে ফেলেন কথাগুলো। সেও খুশি হয় তার মেয়েকে উপযুক্ত একটি পরিবারে বিয়ে দিতে পারছে বলে। কে এসে নীরা ও দীপকে হালকা হলুদ ছোঁয়ালো, তারপর হাঁটা দেয় স্টেজের দিকে নাচ করবে তাই। ঠিক তখনই চারপাশ থেকে লাইট বন্ধ হয়ে যায়। কেয়ার পিছন থেকে হঠাৎই বেজে ওঠে, এই যে বিয়ান সাপ। শুনতে পেয়ে
কেয়া তাকায় পিছনে, দেখতে পাই রিক এসেছে ডিজের লোকজন নিয়ে। লাল আর হলুদের মিশ্রণে পাঞ্জাবি পরা রিক, কেয়া পরেছে হলুদ ও লালের সংমিশ্রণের একটি শাড়ি। রিক এসে কেয়ার হাত ধরে স্টেজে নিয়ে যায়, তারপর তারা নাচ করতে শুরু করে। বিয়ান সাহেব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি গানে। নীরা এদের নাচ দেখে খুশিতে হাততালি দিতে থাকে। কিসের ক্যাডার সাহেব, সে তো ভুলে গেছে কার সাথে তার বিয়ে হচ্ছে। হলুদের সাজ, গা থেকে কাঁচা ফুলের গন্ধ, আবার সামনে প্রিয় মানুষগুলোর নাচ, এগুলো দেখে সেও যেন নাচতে শুরু করে। কেয়াও রিক এসে নীরাকে স্টেজে নিয়ে যায়। বিয়ের বউ নিজে নাচতে থাকে, সবাই যেন এতে আরও খুশি হয়। অভ্র এসে নীরার সাথে তাল মেলাতে থাকে। নাচ শেষ করে কিছু মানুষ গান গাইতে থাকে। সবার গান শেষে নীরা বলে, আমিও গান গাইতে চাই। নীরা যে ভাঙ্গা গলার স্বর, এটা ভেবেই মিসেস নাজনীনের মাথায় হাত। দীপান্বিতা নীরার হাতে মাইক দেয়। নীরা গাইতে থাকে, আমার মায়ের কথা শুইনা অল্প বয়সে করমু বিয়া। হাই আমার মায়ের কথা শুইনা অল্প বয়সে করমু বিয়া। ক্যাডা সাহেব হবে আমার ছাইয়া, থাপ্পড় খাইতে থাকমু আমি গাল ভইরা। ক্যাডা সাহেব হবে আমার ছাইয়া, থাপ্পড় খাইতে থাকমু আমি গাল ভইরা। কেউ তো বোঝে না আমার জ্বালা। আর গাইতে পারল না নীরা। মিসেস নাজনীন মাইক নিয়ে নিলেন। সবাই মিটমিট করে হাসতে থাকে। নীরা যে ঘাটতেরা এটা প্রতিবেশী সবাই জানে। মিস্টার রবিন খুক খুক করে কাশতে থাকেন। মিস্টার সমুদ্র গান হজম করতে না পেরে জায়গা ছেড়ে পালিয়ে যায়। মিসেস সাবিনা ও দীপান্বিতা দ্বীপের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসতে থাকে। তার ছেলেকে উচিত শিক্ষা দিয়েছে এই মেয়ে। অভ্র সে তো এতক্ষণ নীরার ভাঙ্গা রেডিওর সাথে তাল মিলিয়ে নাচতে থাকে। গান বন্ধ হয়, বিরক্ত হয় অভ্র, তাই বলে, কি হলো মামি? তোমার নানু মাইক নিয়ে নিয়েছে। মুখ গোমরা করে বলে নীরা। রাত 10টা বাজতেই অনুষ্ঠান শেষ করে সবাই বাসায় যায়। ক্লান্ত হয়ে নীরা ঘুমিয়ে পড়ে। বিয়ের দিন বিকেলবেলা নীরাকে বউ সাজাচ্ছে পার্লারের লোকজন। কেয়া পাশে বসে আছে। নীরা এবার রেগে আছে কেয়ার উপর। কোনো আইডিয়া তো দিল না, উল্টো নিজে সাজতে থাকে। পার্লারে মেয়েটা চলে গেলে নীরা বলে ওঠে, একটু পর আমার বিয়ে। এই বিয়ে ভাঙার কি কোনো ব্যবস্থা আছে? কাল এত পাগলামি করলাম কিন্তু কেউ বিয়ে ভাঙলো না। আমি আর কত চেষ্টা করব? নেল পালিশ পড়তে পড়তে কেয়া বলে, আরে ইয়ার চিল কর, দরকার হয় পালিয়ে যাবি, বউ সাজলেই তার বিয়ে হয় না। পালিয়ে কোথায় যাব আমি? আপাতত স্টেশনের কোথাও যেয়ে লুকিয়ে থাক, সন্ধ্যার দিকে কল দিবি, আমি যে চুপটি করে আমাদের বাসায় নিয়ে আসবো। কাজ করবে? আইডিয়া খুব ভালোভাবে। বিয়ের সময় হয়ে গেছে, কাজে এসে বসে আছে, কিন্তু বউ নেই সেই জায়গায়। সবাই বলাবলি করতে থাকে। প্রিয় ক্যাডার সাহেব, অপ্রিয় আদনান কবির দীপ স্যার, আপনাকে বিয়ে করব না বলে অনেক প্ল্যান করেছি। আমি জানি আপনিও আমাকে বিয়ে করতে রাজি না। আপনার গোমরা মুখ দেখলেই বোঝা যায় আপনি তো কোনো কাজের না। হালেই পারেন বিদ্যাসাগর হতে। ক্ষমতা থাকলে আপনার বইগুলোর সাথে আপনার বিয়ে দিতাম। ভেবে দেখেন তো একসাথে কতগুলো বউ পেতেন। বইগুলো এক একটি হতো একে অপরের সতীন। আপনার বেনিফিট আছে এতে। মানুষ সতীন হলে চুল ছেঁড়াছিঁড়ি করে, কিন্তু বই সতীন হলে আপনাকে সবাই একসাথে বিদ্যা দেবে। আইডিয়াটা কিন্তু ভালো আছে। পারলে এখনই বিয়ে করুন আপনার বইগুলোকে। আমি পালাই, এটি আপনার অপ্রিয় ছাত্রী প্লাস না হওয়া বউ। ডাব্বা খাওয়া নীরা। এত বড় চিঠি আকারে SMS পড়ে স্মিত হাসলো দীপ। মনে মনে নীরাকে বলে ওঠে, পাগলি। ঠিক তখনই পিছন থেকে কেউ তাকে ধাক্কা দেয়। কে ধাক্কা দিল দেখার জন্য পিছনে তাকালো দীপ। তাকিয়ে দেখতে পেল গাঢ় খয়েরি রঙের শাড়ি পরিহিতা এক মেয়ে। মেয়েটি আর কেউ না, নীরা। নীরা দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। কার সাথে ধাক্কা খেলো তাই দেখতে পেল দীপকে। দীপ নীরাকে দেখে বলে, তুমি না পালিয়েছো? পালিয়ে ঠিক তার কাছে এলে যাকে বিয়ে করবে না। নীরা পিছনের দিকে তাকিয়ে আশেপাশে ভালো করে দেখে নিল, তারপর বলে, আসলে আমি নিজেকে বাঁচাতে দৌড়চ্ছি। মানে? একটু আগে আমি একা একা স্টেশনে বসেছিলাম। মনের সুখে আপনাকে SMS করতে থাকি।
একে তো শীতের সন্ধ্যা, তার উপর মশা কামড়ায়। আমি বারবার কেয়াকে কল দিতে থাকি, ও কল রিসিভ করে না। হঠাৎ এক চিকনা শুটকি মাছের মতো গুন্ডা আমার কাছে আসে, আমাকে বলে, সুন্দরী, বাড়ি থেকে পালিয়েছো বুঝি? অনেকক্ষণ ধরে বসে আছো, বয়ফ্রেন্ড আসছে না। ওই বয়ফ্রেন্ড আর আসবে না, তাতে কি, আমি তো আছি। চলো, আমি তোমাকে নিয়ে যাব। হাঁপাতে হাঁপাতে বলে নীরা, তারপর আবার বলে ওঠে, আপনি এখানে কেন? আমিও পালিয়েছিলাম। মানে কি? মানে বিয়ে যেহেতু তুমি করবে না, তাই আমিও এখানে আসি। ও আচ্ছা, তার মানে আমরা দুজনে বাসা থেকে পালিয়েছি। আগে যদি জানতাম আপনি পালাবেন, তাহলে আমি আর পালাতাম না। এখন কি করবে? কি আর করব, কেয়া ফোন ধরলে ওর বাসায় থাকবো। ওদের কথার ভিতর সেখানে হাজির হয় 4 জন লোক। তারা এসে জিজ্ঞাসা করে, তোমরা এখানে এই অসময়ে কি করো? নীরা ও দীপ একে অপরকে চাওয়াচাই করে। লোকগুলো উত্তর না পেয়ে আবার বলে ওঠে, দুজনেই তো বিয়ে সাজ, কি কি আছে তোমাদের কাছে? ভয় পেয়ে যায় নীরা। দীপ কিছু বলতে যাবে, তার আগে নীরা বলে, আমরা তো চন্দ্রবিলাস করতে এসেছি। পাগল মনে হয় আমাদের? তোমাদের সাজসজ্জা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমরা বর বউ, সাথে আরও কিছু থাকতে পারে। ওই তো বিয়ে করে বর বউ হাঁটতে হাঁটতে এখানে এসছি, আবার হাঁটতে হাঁটতে বাসায় যাব। তোমাদের কাছে কি কি আছে? ভয়তে বার নীরা দীপের পিছনে যায়। দীপ ফিসফিস করে বলে, আমি কিছু বলতে যাচ্ছিলাম, তার আগে কেন পাকনামি করতে গেলে? আপনি তো এসব বিষয়ে অকর্মা, তাই ভেবেছিলাম আজকেও মুখে তালা মেরে বসে থাকবেন। লোকগুলোর ভিতর একজন বলে ওঠে, ওই দেখ ফিসফিস করে প্ল্যান করছে, এদের এখানেই ধরে নিয়ে চল। নীরা দীপকে খোঁজাতে থাকে, বলে, স্যার চলেন বাড়ি যাই। পালান এখান থেকে, বিয়ে হলে হবে, কিন্তু এরা ধরে নিয়ে কোথায় গুম করে দেবে কে জানে। তাড়াতাড়ি চলেন, পালাই। বলে নীরা নিজের দীপের হাত ধরে দেয় দৌড়। ওদের পিছনে লোকগুলোও দৌড়াতে থাকে। ওরা এখান থেকে চলে যাওয়ার পর পিছনের গাছ থেকে বেরিয়ে আসে 2 জন মানব। তারা আর কেউ না, কেয়া ও রিক। সাথে সাথে কেয়া মিসেস নাজনীনকে কল দিয়ে বলে, আন্টি, প্ল্যান সাকসেসফুল। ওরা এখন নকল গুন্ডাদের দৌড়ানি খেয়ে চলে যাচ্ছে কমিউনিটি সেন্টারে। মিসেস নাজনীন হালকা হেসে ফোন কেটে দেয়। সাথে সাথে মিস্টার রবিনকে বলে, কাজে ডাকো নীরার বাবা। ওরা বর বউ একসাথে গুন্ডাদের তাড়া খেয়ে এদিকে আসছে। বলতে না বলতে হাজির হয় নীরা ও দীপ। ওদেরকে দেখে মিস্টার সমুদ্র বলে ওঠে, কাজী বসে আছে বেআইন, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বৌমা নিজ দায়িত্বে নিয়ে এসেছে আমার ছেলেকে, এবার বিয়ে সম্পূর্ণ হবে। অগত্যা বরবয়ের স্থানে বসতে হলো নীরা ও দীপকে। কাজী এসে বিয়ে পড়ালেন তাদের। নীরা ও দীপ একে অপরকে 3 কবুল বলে বিয়ের বন্ধনে জড়ালো। তারপর তারা রেজিস্ট্রি পেপারে সই করে। বিয়ের কাজ শেষ হলে কেয়া ও রিক আসে সেখানে। কেয়া নীরার কাছে বসে বলে, দোস্ত, মন খারাপ করিস না, জাস্ট আর বলতে দিল না নীরা। এবার নীরা নিজেই বলে, এবার নিশ্চয় বলবি। দোস্ত কবুল বললেই তো আর বিয়ে হয় না। ভুলেও এখন এই পাপের কথা বলিস না। 3 কবুল বলে আমি ফেসে গেছি ক্যাডার সাহেবের বিদ্যাসাগরে। নীরার এই কথা শুনে হেসে দেয় বিয়ে বাড়ির সবাই। ঠিক সেই সময় উপস্থিত হয় ওই 5 জন গুন্ডা। একজন যে নীরাকে একা পেয়ে হাত ধরে টান দিয়েছিল, আর বাকিরা যারা নীরা ও দীপকে একসাথে ধরে নিয়ে যেতে চেয়েছিল। কে ওদেরকে দেখিয়ে বলে, পাগল নাকি? আজ আর বলতাম না যে কবুল বললেই বিয়ে হয় না। আসলে এতদিন আমি যা কিছু করেছি আন্টির ইনস্ট্রাকশন মেনে। কয়দিন আগে বাড়ির সামনে বখাটে নানটুকে তুই টাকা দিয়ে রেখেছিলি আর বলেছিলি যে আজ তুই পালাবি, ওটা আন্টি দেখে নেয়। তাই তো আন্টি আমাকে সব বলে দিত তোকে কোথায় কখন কিভাবে রাখবো। আর ওই যে লোকটি তোকে স্টেশনে টিচ করে, উনি হলো কমিউনিটি সেন্টারের দারোয়ান। আর এই যে 4 জন তোদের তাড়া করেছে, ওনারা হলো বাবুর্চি। আন্টি টাকা দিয়ে তোদের সাথে এই কাজ করেছে। নীরা একবার তাকায় কেয়ার দিকে, আরেকবার তাকায় মিসেস নাজনীনের দিকে। মিসেস নাজনীন নীরার কাছে এসে বলে, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোমারই তো মা আমি, কি করবে না করবে সব কিছুর খোঁজ খবর রাখতে হয়। এই জন্য তো আজ সারাদিন নজরে নজরে রেখেছি তোমাকে। মুখ ভোতা করে বসে আছে নীরা। এরা সব তার শত্রু। তাকে বানিয়ে দিল বিদ্যাসাগরের বউ।
তবে নীরা নিজেও কম না, মনে মনে প্রতিজ্ঞা করে, এই ক্যাডার সাহেবকে যদি আমি বিদ্যাসাগর থেকে না সরিয়েছি, আমার নামও মুনজেরিন নিরানা। কে এবার খাবারের দিকে যায়। রাত অনেক হয়েছে, এখন ক্ষুধা লেগেছে তার। খাওয়ার জন্য টেবিলে বসতে যাবে, রিক এসে বলে, তো বিয়ান সাহেব, প্ল্যান সাকসেসফুল হলো, এবার কি আমরা বন্ধু হতে পারি? বন্ধুত্ব করাই যায়, খারাপ হবে না। তাহলে বিয়ান সাহেবের নাম্বার দেন, মাঝে মাঝে খোঁজ খবর নিব। কে দিল নাম্বার রিককে। তারপর একসাথে খেতে বসে তারা। বিয়ের কাজ সম্পূর্ণ করে সবাই বাড়ি ফিরে। নীরাকে দীপান্বিতার ঘরে নিয়ে যাওয়া হয়, ভালো করে সাজিয়ে দিয়ে তারপর দীপের ঘরে আনা হয়। দীপ এখনও আসেনি। নীরা ঘরটি ভালো করে দেখতে থাকে। তার প্রিয় হলুদ গোলাপ ও সাদা কাঠগোলাপ দিয়ে সাজানো খাট নীরার কাছে খুব সুন্দর লাগে। বিয়ের সব কিছুই নীরার কাছে সুন্দর লাগে, শুধু ওই বর ছাড়া। এমন থাপ্পড় থেরাপি দিতে থাকলে কি করে তাকে বর বানানো যায়? এমনিতেই তার ক্যাডার সাহেব দেখতে মাশাল্লাহ কোনো হিরোর থেকে কম না। ওই যে একটা গোমরা মুখ আর কথায় কথায় থাপ্পড় থেরাপি, এই জন্য অপছন্দ নীরার কাছে। দীপ এসেছে রুমে। দীপকে দেখার সাথে সাথেই সবাই রুম ত্যাগ করে। সবাই চলে যাওয়ার পর দীপ দরজা লাগিয়ে দেয়। নীরা শুকনো ঢোক গিলতে থাকে, কিন্তু দীপ নীরাকে পাত্তা না দিয়ে আয়নার সামনে যেয়ে হাত থেকে ঘড়ি খুলতে থাকে। চোখের চশমা হালকা ঝুঁকে নাকের দিকে আসে। নীরা তাকিয়ে থাকে দীপের চেহারার দিকে। এই লোকটি এখন তার বর ভাবতেই গায়ে হালকা শিহরণ দিয়ে গেল নীরার। দীপ এসে বিছানায় শুতে যাবে, অমনি নীরা বলে ওঠে, আপনি এই খাটে ঘুমাবেন? এছাড়া কোথায় ঘুমাবো? আপনি খাটে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আমি কি জানি, বনে জঙ্গলে সমুদ্রে যেখানে মন চাই ঘুমাও। আমি এখন ক্লান্ত, ঘুমের দরকার আমার। বলে দীপ শুতে যাবে। নীরা আবার বলে ওঠে, না, আপনি বিছানায় ঘুমাবেন না। আগে আমার 3টি শর্ত আছে, এগুলো শুনবেন, তারপর আপনি ঘুমোতে পারবেন। এই রাতে আবার কিসের শর্ত? প্রচুর ক্লান্ত, আমি ঘুমাতে হবে। আসছে আমার ঘুম পাগলা। কি মনে করেন আপনি আপনার একারই ঘুম আছে? আমার ঘুম নেই? আমারও ঘুম আছে, কিন্তু এখন যদি এই কথাগুলো না বলি তাহলে আর বলতে পারবো না। বললেও শুনবেন না আপনি, এটা আমি ভালো করেই জানি। তাই ভালোই কথাগুলো শুনুন। না শুনলে এখন আমি দিব এক চিৎকার। আমার চিৎকার শুনে কেউ না আসলেও তাদের মাইন্ড কোন দিকে যাবে বুঝতে পারছেন? সবাই বলবে, ওই দেখো বউ পাগলা ক্যাডার সাহেব, এক রাত পার হতে দিল না, বউ পাগলা হয়ে গেছে। কি শর্ত বলো? আমার শর্ত 3টি হলো, 1, বিছানার ওই কোনায় থাকবেন আর আমি এই কোনায়, আমার ধারে কাছেও আসবেন না। 2, আমাকে মাসে মাসে প্রচুর কসমেটিক্স ও ড্রেস কিনে দিতে হবে। আফটার অল আমি আপনার একমাত্র বউ। 3, ক্লাসে আমি পড়া না পারলে, বই না নিলে, বেশি বেশি গল্প করলে আমাকে বকাঝকা করতে পারবেন না। বলুন, রাজি? মামার বাড়ির আবদার পেয়েছো? প্রথম শর্ত মানা যায় যদি দ্বিতীয় শর্তের কথা না বলতে। বউয়ের কাছে যেতে পারবো না, আবার বউকে কিনা মাসে মাসে আমার কসমেটিক্স আর ড্রেস কিনে দিতে হবে। আবার ক্লাসে পড়া না পারলে কি না কিছু বলা যাবে না। আমি স্কুলের ছাত্রী না যে আপনি আমাকে বকাঝকা করবেন, পানিশমেন্ট দেবেন। শর্তে রাজি না হলে বলুন, আমি দিচ্ছি এক চিৎকার। বলে যেই নীরা হাঁ করে অমনি দীপ বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, রাজি আমি, সবগুলো শর্তে রাজি। গুড, ভেরি গুড। কিন্তু এই মুঞ্জেরিন নীরা তো কারোর মুখের কথা বিশ্বাস করে না। এক কাজ করুন, নিজের হাতে এখানে 3টি শর্ত লিখে নিচে লিখুন, আমি এগুলো অক্ষরে অক্ষরে পালন করব। মান সম্মানের কথা ভেবে দীপকে খাতা কলম বের করে লিখে নিজের সইসহ দিতে হলো নীরাকে। কাগজটি দিয়ে বলে, এই জীবনে প্রথম বাসর হচ্ছে যেখানে বউ তার স্বামীকে দিয়ে সই করিয়ে নিল। তাও আবার কি শর্ত? মাসে মাসে তাকে কসমেটিক্স আর ড্রেস কিনিয়ে দেয়া ও ক্লাসে পড়া না পারলে বকা যাবে না। এটা আমাদের ডিজিটাল স্যার ও ছাত্রের ডিজিটাল ওয়েতে বাসর। বলেই মুখের 32 পাটি বের করে নীরা। দীপ কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। নীরব তার কথা মতো খাটের অপর প্রান্তে ঘুমায়। রাতের বেলা হঠাৎ করে দীপ অনুভব করে তার মুখে কি যেন সুরসুরি দিতে থাকে। দীপ ঘুমের ঘরে মুখে হাত দিয়ে ছোট নরম তুলতুলে মুখ পেয়ে ভয়তে লাফ দিয়ে ওঠে।
উঠে দেখে নরম তুলতুলে জিনিসটি আর কেউ না, মিনি। রেগে মেগে দীপ মিনিকে হাতে নিয়ে ফুলারে ছুঁড়ে মারে। মিনি কান্না করতে থাকে। মিনির কান্নার শব্দ পেয়ে নীরার ঘুম ভেঙে যায়। উঠে দেখে দীপ মিনিকে ছুঁড়ে ফেলেছে। রেগে গিয়ে নীরা বলে ওঠে, আপনি আমার মিনিকে মারলেন কেন? দীপ নীরার দিকে তাকিয়ে বলে, আসলে বাসর রাতে বিড়াল মারতে হয় তো, তাই আমি বাসরের বিড়াল মারতে না পারলেও আসল বিড়াল মারলাম। এবার হয়েছে শান্তি? নীরা কিছু না বলে মিনিকে কোলে নিয়ে আদর করতে করতে ঘুমিয়ে পড়ে। দীপও নিজের মতো করে ঘুমিয়ে যায়। সকাল সকাল বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায় দীপ ও নীরার। ঘুম ঘুম চোখ নিয়ে নীরা বসে, তারপর বলে ওঠে, সকাল সকাল শ্বশুর বাড়িতে ডাকাত পড়লো নাকি? শ্বশুর বাড়িতে আসতে পারলাম না, প্রথম দিনেই ঝগড়াঝাটির শব্দে ঘুম ভাঙলো। পাশে বসা দীপ চোখে চশমা পরে নিল। তারপর দীপ ও নীরা একসাথে বের হলো ঘর থেকে। নীরার পোশাক ঠিক ছিল, কিন্তু শাড়িটা একটু বেঁকে আছে। কপালের টিপ উল্টে গেছে। চোখে দেওয়া চিকন কাজল লেপটে গেছে। লিপস্টিক হালকা উঠে গেছে। এগুলো ভালোভাবে পরখ করলো দীপের দাদি মিসেস শিউলি। মিসেস শিউলি এসে নীরাকে বলে ওঠে, কি গো নাতবো, আমার নাতি বিড়াল টিড়াল মারতে পেরেছিল ঠিক মতো? সদ্য ঘুম থেকে ওঠা নীরা সহজ সরল মনে অন্য কিছু ভেবে বলে ওঠে, অনেক জোরে মেরেছে দাদি, ব্যথা পেয়েছে খুব। অবাক হলেন মিসেস শিউলি। বলে ওঠেন, কি কও তুমি? এ কেমন বিড়াল মারা যেখানে কে নিজেই ব্যথা পায়? টনক নড়ল নীরার। ওই যে কাল বাসর ছিল, আর এই বুড়ি তারই সূত্র ধরে বিড়াল মারার কথা বলছে। এখন বুঝতে পারলো জিহ্বায় কামড় দিয়ে সাথে সাথে। পাশে তাকিয়ে দেখে দীপ তার দিকেই তাকিয়ে আছে। নীরা দাঁত বের করে দেয় এক হাসি। দীপ মুড নিয়ে বলে ওঠে, ইডিয়েট। নীরা কথা এড়াতে বলে ওঠে, আচ্ছা দাদি, বাড়িতে ডাকাত পড়েছে? ইয়ে না মানে এত চিল্লাচিল্লি কেন? মিসেস শিউলি হামি তুলে বলে, ডাকাত পড়েছে নাতবো, নাটক তো সবে শুরু হলো।